আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের লিখিত টাইপ এমসিকিউ ক্লাসের প্রথম লেকচার। তো আমি প্রথমে আপনাদেরকে সিলেবাস সম্পর্কে একটু আইডিয়া দিব, তারপর আমি ক্লাস শুরু করব, কারণ অলরেডি ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে যেহেতু নতুন করে অনেকে ভর্তি হয়েছেন বা আর একটু সিলেবাসটা আলোচনা করার দরকার, সেজন্য সর্বোচ্চ আমি 5 মিনিট টাইম নিব, এরপরে ক্লাসটা শুরু করব। যে সিলেবাস কিভাবে আসতে পারে বা সিলেবাস কি থাকবে সেগুলো একটু ডিসকাস করব। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের আগের যে রিটেন সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাই আপনাদেরকে ফলো করতে হবে। রিটেন পরীক্ষার সিলেবাস সাবজেক্টিভ ম্যাথমেটিক্স এর জন্য, কারণ হলো অলরেডি 49তম বিসিএস এ আপনাদের যে লিখিত পরীক্ষার সিলেবাস ছিল সেটাই কিন্তু হুবহু দিয়ে দিয়েছে, সেটা 100 মার্কসের এমসিকিউ এর জন্য দিয়েছে। একইভাবে এনটিএসসি যে স্কুল এবং কলেজ পর্যায়ে যে লিখিত পরীক্ষার সিলেবাস আছে আপনাদের 19তম নিবন্ধনে, যদি সাবজেক্টিভ ম্যাথ হয় সেক্ষেত্রে এমসিকিউ যদি হয় আপনাদের অবশ্যই আগের সিলেবাসটা দেওয়ার সম্ভাবনা 90%, আর যদি চেঞ্জ হয় সেটা খুবই সামান্য পরিমাণে হবে। তো সেজন্য আমার পরামর্শ হলো আপনারা অবশ্যই আগের সিলেবাসটি ফলো করবেন। তো এই ক্ষেত্রে প্রশ্ন কি রকম হতে পারে সেটি হলো, আপনাদের স্কুল পর্যায়ের জন্য বীজগণিত থেকে 25 মার্কস, জ্যামিতি থেকে 25, ক্যালকুলাস থেকে 25, আবার অন্তরক সমীকরণ এবং ল্যাপ্লাস রূপান্তর, ফুরিয়ার সিরিজ থেকে আপনাদের 25 মার্কস, অর্থাৎ প্রতি বিভাগ থেকে 25 করে 100 মার্কসের এক্সাম হতে পারে। আর যদি কলেজ পর্যায়টা আমরা খেয়াল করি, কলেজ পর্যায়ে রয়েছে 10টি ইউনিট। এখানে 10টি ইউনিট থেকে 10টি করে এমসিকিউ, মোট 100টি এমসিকিউ দেওয়া হতে পারে। এটি হলো আমাদের এক্সপিরিয়েন্স বা যেটা আইডিয়া, সেটা এখনো যেহেতু কনফার্ম করে নাই সেজন্য আমরা এখনো আপনাদেরকে 100% শিওরলি কিছুই বলতে পারবো না। তবে আমি আমি বলবো যে আপনারা অবশ্যই আগের সিলেবাসটি ফলো করবেন। চেঞ্জ হলে সেটি 10% চেঞ্জ হতে পারে, তবে হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যাই হোক, আমরা একটু সিলেবাসটা এখন প্রথম দিকে দেখবো যে এখানে কি রয়েছে। বীজগণিতের প্রথম টপিক হলো বাস্তব সংখ্যা। এর মধ্যে রয়েছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অসমতা। যদিও অসমতা অনেক বড় একটা টপিক, এটার জন্য আমরা আলাদা ক্লাস নিব। আমরা মূলত বাস্তব সংখ্যা পদ্ধতি যেটি রয়েছে সেগুলো আজকে আলোচনা করব। এরপর আমরা যদি কলেজে দেখি, যেমন আমাদের কলেজের প্রথম যে টপিকটি রয়েছে ইউনিট 1-এ, রিয়েল নাম্বার সিস্টেম, সেটা হলো বাস্তব সংখ্যা পদ্ধতি, ফিল্ড এন্ড অর্ডার প্রপার্টিজ, ন্যাচারাল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা ফিল্ড এবং ক্রমধর্ম। এরপর স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, পরম মান এবং তাদের ধর্ম। এই সবগুলো আজকে আলোচনা করা হবে এবং এগুলা থেকে এমসিকিউ কি টাইপ হতে পারে সেগুলো ডিটেলস আমরা শিখবো ব্যাখ্যা সহ। সেজন্য আপনারা অবশ্যই পুরো ক্লাস মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাব। আমি আপনাদেরকে যে পিডিএফটি দিয়েছি আপনাদের ক্লাসে, পিডিএফ 1, রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা। ঠিক আছে, সবাই তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? একটু লিখে দেন আবার, আমি তাহলে লেকচারটা শুরু করব। ওরিয়েন্টেশন ক্লাস গতকাল হয়েছে, সরি পরশু হয়েছে, সেটা আপনাদের ইউটিউবে দেওয়া আছে এবং গুগল ক্লাসরুমে দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু 1 ঘন্টা, এখন তো আমাদের 1 ঘন্টা দেওয়ার সময় নেই, কারণ এটা অলরেডি ক্লাস হয়ে গেছে। ওখানে মূলত আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজকে হলো আমাদের সরাসরি লেকচার 1, রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা পদ্ধতি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই আমার ক্লাস ফলো করবেন, কথাগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। অলরেডি 49তম বিসিএস এ আমাদের যে বই ছিল, নোটস ছিল, সেখান থেকে প্রায় 80% বেশি কমন ছিল, সরাসরি কমন ছিল, এবং অপশন পর্যন্ত কমন ছিল কতগুলো এমসিকিউ তে। তো নিবন্ধনের জন্য আপনারা যদি আমাদের পিডিএফ বা বই ফলো করেন সেটাই এনাফ, আলাদাভাবে কোনো বই বা গাইড কোনো দরকার হবে না। আর বই এখনো বের হয়নি, বই বের হতে একটু সময় লাগবে। আর বই শুধুমাত্র আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন তারাই নিতে পারবেন। আর আলাদাভাবে আমরা কোনো বই বাজারে বিক্রি করব না। যাই হোক, এখন আমরা দেখি যে রিয়েল নাম্বার সিস্টেম থেকে আমাদেরকে কি কি শিখতে হবে। প্রথমে জানতে হবে যে বাস্তব সংখ্যা কাকে বলে। এগুলো সবগুলোই কিন্তু আমরা শিখে আসছি, কিন্তু অনেকের মনে নেই বা অনেকে এখনো বা ক্লিয়ার না। এজন্য আমাদের কাজ হলো বেসিক থেকে আলোচনা করা। বেসিক থেকে প্রথমে আমরা শিখবো, এরপর আমরা গিয়ে
এমসিকিউ গুলা দেখবো, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা রয়েছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন 1 2 3, ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেমন -1 -2 -3, এরপর শূন্য, ভগ্নাংশ, অমূলক সংখ্যা। পৃথিবীতে যত সংখ্যাই আছে সবগুলাই কিন্তু বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, শুধুমাত্র জটিল সংখ্যা ব্যতীত। আবার আরেকটি বিষয় মনে রাখবেন, সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সেটকে আমরা একসাথে বাস্তব সংখ্যা বলি। এখন বাস্তব সংখ্যার কতগুলো যে ধর্ম আছে, এই ধর্মগুলো অবশ্যই আপনাদেরকে শিখতে হবে। যেমন পরীক্ষা বলতে পারে নিচের কোনটি বাস্তব সংখ্যার বিনিময় বিধি, এরকম কয়েকটি অপশন দিয়ে দিবে। বিনিময় মানে হলো এর জায়গায় বি, বি এর জায়গায় এ। এরপর নিচের কোনটি বাস্তব সংখ্যার সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। ইংলিশটাও জানতে হবে, বাংলাটাও জানতে হবে, তাহলে আপনাদেরকে প্রপার্টিস গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো বিনিময় বিধি হলো কি, এর জায়গায় বি, বি এর জায়গায়, যেমন 2 + 3 3 + 2, একই কথা। 2 × 3 3 × 2 সেম। একইভাবে অ্যাসোসিয়েটিভ ল, সংযোজন বিধি, হ্যাঁ, a + b + c = a + b + c। আবার এ বি কে গুণ করে সি এর সাথে গুণ করলে যা হবে, বি সি কে গুণ করে এর সাথে গুণ করলে সেম রেজাল্ট আসবে। আরেকটা হলো ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন বিধি, বি আর সি যোগ করে এর সাথে গুণ করলে যে রেজাল্ট আসবে, আবার এ বি গুণ করে এ সি গুণ করে যোগ করলে একই রেজাল্ট আসবে। এরপর আরেকটা হলো ক্লোজার ল বা আবদ্ধতা বিধি, অর্থাৎ দুটি বাস্তব সংখ্যার যোগফলে বাস্তব সংখ্যা হয়, আবার দুটি বাস্তব সংখ্যার গুণফলও বাস্তব সংখ্যা হয়। এরপর হলো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি বা অবেদকের অস্তিত্ব। আপনারা কোনো সংখ্যার সাথে যদি জিরো যোগ করেন ওই সংখ্যাটি থাকবে, আবার কোনো সংখ্যাকে ওয়ান দ্বারা গুণ করেন ওই সংখ্যাটি থাকবে। এরপর হলো এক্সিস্টেন্স অফ ইনভার্স, বিপরীতের অস্তিত্ব, অর্থাৎ কোন সংখ্যাকে তার বিপরীতের সাথে যদি যোগ করে সেটা জিরো হয়ে যাবে, কোন সংখ্যাকে তার বিপরীতের সাথে গুণ করে সেটা ওয়ান হয়ে যাবে। এরপর বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য, মনে রাখবেন এই যোগ স্বীকার্য এবং গুণ স্বীকার্যকে একত্রে ফিল স্বীকার্য বলে। যোগ স্বীকার্য কোনগুলো, এই যে দেখেন এখানে, যেমন এটা হলো যোগ স্বীকার্য, এটা হলো গুণ স্বীকার্য, এটা হলো যোগ স্বীকার্য, এগুলো হলো গুণ স্বীকার্য। অর্থাৎ যোগ স্বীকার্যের মধ্যেও কিন্তু সংযোজন বিধি রয়েছে, গুণ স্বীকার্যের মধ্যেও রয়েছে, আবার বিনিময় বিধির মধ্যে যোগ স্বীকার্য রয়েছে, গুণ স্বীকার্য, দুটি রয়েছে। তো এই প্রপার্টিস গুলো আপনাদেরকে ভালো করে একটু রিভিশন দিতে হবে। তো বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য হলো যোগ স্বীকার্য এবং গুণন স্বীকার্যকে একসাথে ফিল স্বীকার্য বলে। এতক্ষণ আমরা যেগুলো শিখেছি সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে এই ফিল স্বীকার্যের মধ্যে। এখন বাস্তব সংখ্যার ক্ষেত্রে মনে রাখবেন যোগের দুটি ধর্ম হলো, দুটি সংখ্যা যদি আমরা যোগ করি সেটা বাস্তব সংখ্যা হয়, আবার দুটি সংখ্যা আলাদাভাবে যোগ করে অন্য একটা সংখ্যার সাথে যোগ করলেও সেম রেজাল্ট হয়। আবার বাস্তব সংখ্যার ক্ষেত্রে যোগের ও গুণের বিপরীত ধর্মগুলো মনে রাখতে হবে। সেটা হলো কোন সংখ্যাকে তার বিপরীতের সাথে যোগ করলে জিরো হয়, কোন সংখ্যাকে তার বিপরীতের সাথে গুণ করলে সেটা ওয়ান হয়, যেটা আমরা একটু আগে শিখেছি। এখন বাস্তব সংখ্যার ক্ষেত্রে ক্রম ধর্ম, অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বারস, এগুলো কিন্তু আমরা বিসিএস ও শিখেছি। বিসিএস এর ছিল টপিকসটা। একটা হলো ট্রাইকোটমি ল বা ট্রাইকোটমি বিধি, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা মনে রাখবেন একটা আরেকটা থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, সমান হতে পারে। যেমন আমরা যদি দেখি, দেখেন 2 এবং 3, 2 <3 হতে পারে, আবার 3 <1 হতে পারে, আবার 3 <= 3 হতে পারে। যে কোনো বাস্তব সংখ্যা একটা আরেকটা থেকে ছোট হতে পারে, বড় হতে পারে, সমান হতে পারে। ঠিক আছে, এটা হলো ট্রাইগোটমি ল। আমাদের কিন্তু হোয়াইট বোর্ডে আমরা এখানে লিখতেছি, আপনারা কিন্তু ক্লিয়ারলি দেখতে পারবেন। অনেকে বলে স্যার বোর্ডের মধ্যে ক্লাস নিলে ভালো হয়, আসলে এতগুলা টপিকস যদি আমরা বোর্ডে ক্লাস নিই তাহলে আপনাদের ফুল ক্লাস শেষ করতে 1 বছর লাগবে, এটা তো আসলে সম্ভব না। আচ্ছা, এখন আমরা খেয়াল করি, আমাদের এখানে আপনারা প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহকারে পাবেন, এবং আমরা যেগুলোর দরকার সেগুলো আমরা এখানে লিখে দিব অনলাইন হোয়াইট বোর্ডে, লিখে লিখে বুঝাবো, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমরা তাহলে এখানে খেয়াল করি, ট্রাইগোটমি বিধিটা জানলাম। এরপর এখন পরীক্ষা কিভাবে এমসিকিউ আকারে আসবে সেটা আমরা পরে দেখবো, এগুলো সব দেওয়া আছে। ট্রানজিটিভ প্রপার্টি কি? এ যদি বি এর থেকে ছোট হয়, বি যদি সি এর থেকে ছোট হয়, তাহলে এ হবে সি থেকে ছোট। আমরা একটু উদাহরণ সহকারে দেখি। দেখেন, 1 থেকে যদি 2 থেকে ছোট হয়, আবার 2 যদি 3 থেকে ছোট হয়, তাহলে আমরা বলতে পারবো 1 3 থেকে ছোট। এটা হলো ট্রানজিটিভ প্রপার্টি। এরপর আমরা যদি একটু খেয়াল করি, সেটা হলো এডিশন প্রপার্টি বা যোগ বিধি। মনে রাখবেন, এ যদি লেস দেন বি হয়, এর সাথে কোনো সংখ্যা যোগ করলে বি এর সাথে সেম সংখ্যা যোগ করা যাবে, সাইন কোনো চেঞ্জ হবে না।
এরপর হলো মাল্টিপ্লিকেশন প্রপার্টি বা গুণ বিধি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ যদি বি থেকে ছোট হয় কিন্তু সিটা যদি আবার নেগেটিভ হয়, পজিটিভ হয়, জিরো থেকে বড় হয়, তখন এ কে সি দ্বারা গুণ করলে, বি কে সি দ্বারা গুণ করলে সাইন চেঞ্জ হবে না। কিন্তু সিটা যদি নেগেটিভ হয়, কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা যদি আমরা কোনো অসমতাকে গুণ করি, তখন কিন্তু সাইন উল্টে যায়। এটা হলো মেইন কথা। পজিটিভ সংখ্যা গুণ করলে সেম রেজাল্ট থাকবে, সাইন সেম থাকবে, আর নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করলে সাইনটা উল্টে যাবে। এরপর হলো পজিটিভ ক্লোজার প্রপার্টি, অর্থাৎ দুটা পজিটিভ সংখ্যা যদি আমরা যোগ করি সেটা পজিটিভ হবে, দুইটা পজিটিভ সংখ্যা যদি আমরা গুণ করি সেটা কি পজিটিভ হবে। আবার জিরো প্রপার্টি, শূন্য বিধি, ঠিক আছে, অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি আমরা বর্গ করি সেটা অবশ্যই শূন্য থেকে কি হবে, বড় হবে। শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, যেমন টু স্কয়ার কত হয়, ফোর, সেটা পজিটিভ। আবার -2 হোল স্কয়ার কত হয়, সেটাও ফোর হয়, পজিটিভ হয়। অর্থাৎ কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হয় না। এরপর ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে আপনারা জানেন, 1 2 3 4 5 6, এগুলো সব 9 10-এ আছে। পূর্ণ সংখ্যা কি, যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার জিরো থাকতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে কোনো ভগ্নাংশ থাকে না। এরপর মূল সংখ্যা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো হলো মূল সংখ্যা, অথবা পৌনঃপুনিক আকারে লেখা যায়। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে এটা ক্লিয়ার হবে। যেমন আমরা যদি বলি মূল সংখ্যা, যেমন টু, টু একটা সংখ্যা, এটাকে আমরা লিখতে পারবো 4/2, তাহলে এটা একটা মূল সংখ্যা। আবার দেখেন 2.33, সসীম, দশমিক পর সসীম থাকলে সেটা মূলদ, কিন্তু 2.33 ডট ডট 334 ডট ডট, এটা কিন্তু মূলদ না। কিন্তু 2.333 ডট ডট ডট, এটা মূলদ। কারণ হলো এই 2.333 কে আমরা 2.3 পৌনঃপুনিক আকারে লিখতে পারি, কারণ থ্রিটা এখানে রিপিট হচ্ছে, যার কারণে এটাও মূলদ হবে, এটাও মূলদ হবে, কিন্তু এটা মূলদ হবে না। তো মনে রাখবেন, যদি অসীম হয়, দশমিকের পরে অসীম থাকে এবং রিপিটেড হয়, অর্থাৎ একই সংখ্যা বারবার থাকে বা একাধিক সংখ্যা একই রকম সংখ্যা বারবার থাকে, তখন আমরা এটা বলি মূল সংখ্যা। আবার মূল সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তার মানে ভগ্নাংশ আকারে লেখা গেলেও সেটা মূল সংখ্যা, আবার যদি আমরা পৌনঃপুনিক আকারে লিখতে পারি সেটাও মূল সংখ্যা। আবার আরেকটি বিষয় মনে রাখবেন, যে কোনো পূর্ণ সংখ্যা মূল সংখ্যা, যেমন থ্রি, এটা একটা মূল সংখ্যা, ফোর মূল সংখ্যা। আচ্ছা, এখন অমূল সংখ্যা কি, যেমন অমূল সংখ্যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো পাই, ই, এগুলা। পাই হলো 3.14159 ডট ডট ডট, এভাবে যেতে থাকে। যদিও ক্যালকুলেটরে 13টা ডিজিট দেখায়, আসলে এটা কিন্তু অসীম পর্যন্ত, এজন্য পাই হলো অমূলদ। ই, অয়লার সংখ্যা, এটাও অমূলদ। আবার √2, √3, রুটের ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে সেটাও কি হয়, অমূলদ হয়। আচ্ছা, এখন আমরা দেখি এই যে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। এ, মনে রাখবেন, বাস্তব সংখ্যা হলো সবচেয়ে বড়, বাস্তব সংখ্যার সাবসেট হলো মূল সংখ্যা, মূল সংখ্যার সাবসেট হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাবসেট হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হলো সবচেয়ে ছোট। অর্থাৎ এই পূর্ণ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে, আবার মূল সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা আছে, আবার বাস্তব সংখ্যার মধ্যে সবগুলোই কিন্তু আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, নিচে পরীক্ষা আসতে পারে। এরপর হলো পরম মান। পরম মান হলো কি, আপনারা জানেন যে পরমাণুর ভিতরে নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক, এটা সবসময় কি হয়, পজিটিভ হয়। আচ্ছা, আচ্ছা, কয়েকজনে কল দিচ্ছে, আমি আপনাদেরকে একটু ইয়েটা দিই। আপনারা বলেন তো, একটু লিখে দেন তো কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি কিন্তু গুগল, আপনাদের জুমের লাইভ ক্লাসের লিংক দিয়ে দিয়েছি এবং আপনাদের জুম আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। যারা কল দিচ্ছে ক্লাস টাইমে, একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, কারণ ক্লাস টাইমে তো আমি কল রিসিভ করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, সবাই লিখছে নো প্রবলেম। একজন বললো একটু স্লো বললে ভালো হয় স্যার। আমরা স্লো বলবো, কিন্তু আসলে টপিক গুলো কিন্তু আপনাদের শিক্ষা, ঠিক আছে। আর একটু পরে কিন্তু আমরা যখন এমসিকিউ করব তখন আবার এই টপিক গুলো আসবে, তখন আমরা আবার একটু স্লো যাব, সমস্যা নেই। এগুলো সব 9 10-এ ছিল। এখন আমাদের কাজ হলো বেসিক থেকে আলোচনা করা। আপনারা শিখলেও কি সেটা ধরে নিতে হবে যে আপনারা এখন কিছু জানেন না, সেই হিসেবে কিন্তু আমরা শিখাচ্ছি। হ্যাঁ, আমরা যখন এমসিকিউ গুলা করব তখন আমরা আর একটু স্লো যাব।
এখন আসেন যে পরীক্ষায় কোন ধরনের এমসিকিউ আসতে পারে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ যা বলেছি এগুলো 90% আপনারা জানেন, বলতে গেলে 100% জানেন, তবে অনেকে ভুলে গেছেন বা কনসেপ্ট ক্লিয়ার না। আর আমাদের কাজ হলো বেসিক থেকে আলোচনা করা, সেজন্য আমি বলেছি। এখন দেখেন পরীক্ষা কিভাবে আসতে পারে, যে কোনটি বাস্তব সংখ্যা নয়। তো রুটের ভিতরে যদি নেগেটিভ থাকে সেটা কিন্তু বাস্তব না, সেটা জটিল সংখ্যা হয়ে যায়। আবার নিচের কোন সংখ্যা অমূল্য সংখ্যা, খেয়াল করেন √5, 7/11 এটা একটা ভগ্নাংশ, এটা মূলদ। আবার দেখেন পয়েন্টের পরে কিন্তু 0.33 অর্থাৎ 0.3 পৌনঃপুনিক, এই জন্য এটা একটা কি অমূল্য সংখ্যা। ঠিক আছে। আবার রুটের ভিতরে, সরি, মূল সংখ্যা। আবার রুটের ভিতরে এটা কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো যেগুলাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আবার -3/2 এটা একটা ভগ্নাংশ, এটা একটা মূল সংখ্যা। তাহলে √5 শুধু হবে কি অমূল্য সংখ্যা। আমরা প্রত্যেকটা এমসিকিউ এখানে ব্যাখ্যা সহ দিয়েছি। নিচের কোন সেটটি বাস্তব সংখ্যার উপসেট নয়, দেখেন বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু স্বাভাবিক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, মূল সংখ্যা আছে, কিন্তু কি নাই, কাল্পনিক সংখ্যা নাই। কারণ কাল্পনিক সংখ্যা সংখ্যা রেখায় প্রকাশ করা যায় না, তাই এটি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত নয়। প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা করা আছে। আমি আবারও বলি, আমাদের এমসিকিউ গুলো ফলো করেন, লেকচার ফলো করেন, আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। যেটা আপনারা 49তম বিসিএসে হুবহু কমন পেয়েছেন। আবার দেখেন এক্স যদি একটি বাস্তব সংখ্যা হয় তবে নিচের কোনটি সবসময় সত্য, মানে হলো যে কোনো বাস্তব সংখ্যাকে যদি আমরা বর্গ করি, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা বর্গ করলে সবসময় পজিটিভ হবে, এটাই বলা হয়েছে এখানে। নিচের কোনটি মূলদ সংখ্যা, এই যে পাই অমূলদ, √3 অমূলদ, তাহলে 0.25টা কি মূলদ সংখ্যা। নিচের কোন সেটটি সবচেয়ে বড়, দেখেন আর এর মধ্যে ভগ্নাংশ সংখ্যা, অমূলদ সংখ্যা সবই অন্তর্ভুক্ত করে, তাই এটি সবচেয়ে বড়। পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, সেটা স্বাভাবিক হোক, পূর্ণ সংখ্যা হোক, মূলদ সংখ্যা হোক, সবগুলো কিন্তু কি বাস্তব সংখ্যার মধ্যে আছে। সংখ্যা রেখায় কোনটি অবস্থান করবে না, আই, কারণ আই একটি জটিল সংখ্যা, ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, এজন্য এটা সংখ্যা রেখায় থাকবে না। সংখ্যা রেখায় শুধুমাত্র কে থাকবে, বাস্তব সংখ্যা থাকবে। সংখ্যা রেখা কি, ওই যে আমরা যেটা লিখি যে এভাবে 0, হ্যাঁ, 1, 2, এটা হলো সংখ্যা রেখা, -∞ থেকে +∞ পর্যন্ত। আবার দেখেন 22/7 এটি কোন ধরনের সংখ্যা, এটা একটা মূল সংখ্যা, কারণ এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। নিচের কোনটি পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, খেয়াল করেন 0, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। 0 কিন্তু ইন্টিজার, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। √49 কোন ধরনের সংখ্যা, √49 মানে হলো 7। তো 7 কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। এটা ভগ্নাংশ বলবো না, অমূলদ বলবো না, ঋণাত্মক সংখ্যা বলা যাবে না। আচ্ছা, এখানে এই যে এটা কি বলছে, এটা কোন ধরনের সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা। কেন, কারণ দশমিকের পরে অসীম পর্যন্ত আছে, এবং এটা কোন সংখ্যাগুলো কিন্তু রিপিটেড না, যেমন এখানে 1001, এখানে আবার 10,001, এজন্য এটা ইয়ে হবে না। সরি, 10,001 না, এটা 1,00,001, মানে রিপিটেড না। রিপিটেড মানে হলো একই সংখ্যা বা একই ধরনের সংখ্যা বারবার আসবে। আমরা একটু খেয়াল করি, যদি এরকম আসে, খেয়াল করো 2.3434 ডট ডট, মানে 343434 রিপিট হচ্ছে, এটাও কিন্তু মূল সংখ্যা হবে, কারণ এখানে 2.34 পৌনঃপুনিক আকারে লেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এরপর যদি এ বি বাস্তব সংখ্যা হয় তবে নিচের কোনটি সবসময় সত্য, মানে এদের যোগফলও বাস্তব সংখ্যা হবে, গুণফলও বাস্তব সংখ্যা হবে, বিয়োগফলও বাস্তব সংখ্যা হবে। এই যেটা হলো অ্যাপসিলন, অ্যাপসিলন মানে হলো এর উপাদান, এর মধ্যে আছে এটা, এটা হলো বাস্তব সংখ্যার ক্লোজার প্রপার্টি। পাই কোন সেটের অন্তর্ভুক্ত, অমূলদ সংখ্যা, যেটা আমরা একটু আগে শিখেছি। বাস্তব সংখ্যা আর কে বিভক্ত করা যায়, মনে রাখবেন কিউ ইউনিয়ন কিউ প্রাইম, অর্থাৎ সকল মূল সংখ্যা এবং অমূল সংখ্যার যোগফলকে বলা হয় কি বাস্তব সংখ্যা। মনে রাখবেন আমরা এখানে যতগুলো এমসিকিউ দিয়েছি সবগুলো কিন্তু বিশ্লেষণ করে বুঝে টপিকস অনুযায়ী দিয়েছি, যেটা আপনারা পরীক্ষা কমন পাবেন। ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। একটি বাস্তব সংখ্যা যদি এক্স যদি একটি বাস্তব সংখ্যা হয় এবং x² যদি 9 হয়, তবে এক্স এর মান কি হবে, এক্স এর মান পজিটিভ অথবা নেগেটিভ, যে কোনোটি হতে পারে।
আচ্ছা, নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়? খেয়াল করেন, √25 মানে হলো 5, এটা একটা মূলদ সংখ্যা। তো পাই হলো অমূলদ, ই হলো অমূলদ, √3 হলো অমূলদ। ঠিক আছে, মনে রাখবেন, ওয়ান কিন্তু মূলদ না, এ অমূলদ না। ওয়ান হলো মূলদ সংখ্যা। ঠিক আছে, √1 ও মূলদ সংখ্যা, কিন্তু একমাত্র √2 মানে মূলদ সংখ্যার ভিতরে সবসময় বিজোড় থাকে। একমাত্র জোড় হলো √2, এটা হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার ভিতরে সবসময় কি থাকবে? বিজোড় সংখ্যা থাকবে। তো কিন্তু একমাত্র জোড় সংখ্যা হলো কি 2, আর বাকিগুলো সবই বিজোড় সংখ্যা। √3, √5, √7, √11, এগুলো সবগুলাই কি অমূলদ সংখ্যা। এই যে দেখেন, বাস্তব সংখ্যা সেটের সাথে কাল্পনিক সংখ্যা যোগ করলে কি পাওয়া যায়? দেখেন, বাস্তব সংখ্যার সাথে যদি আপনারা কাল্পনিক সংখ্যা যোগ করেন, সেটা কিন্তু কাল্পনিক সংখ্যায় হয়। কিভাবে একটু খেয়াল করি। এই যে এটা বাস্তব সংখ্যা, এটার সাথে যদি কাল্পনিক সংখ্যা যোগ করি তাহলে এটা কি হয়? কমপ্লেক্স নাম্বার হয়, 2+3 হয়। এটা যোগ করলে 2+3 হয়, এটা একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। জটিল সংখ্যার মধ্যে সবসময় আই থাকবে। আচ্ছা, এরপর আমরা খেয়াল করে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা, 18 নাম্বারটা, এগুলো আসবে পরীক্ষা। ইভেন এগুলো আপনাদের কলেজ, স্কুল, স্কুল নিবন্ধনে কিন্তু এগুলো রিটেনে আসছে। হ্যাঁ, যে বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, সেটার সম্পর্ক কোনটি। তাহলে এখানে এই যে আমরা একটু আগে যেটা শিখেছি যে n is a subset of set z, z is a subset of q, q is a subset of r, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূল সংখ্যা সবগুলোই বাস্তব সংখ্যার সাবসেট। বাস্তব সংখ্যার সেটের সাথে কাল্পনিক সংখ্যা যোগ করলে কি পাওয়া যায়? একটু আগে বলেছি, সেটা হলো কি? জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, এবার আসেন এখানে, এটা কিন্তু আপনাদের অলরেডি 17তম বা 18তম নিবন্ধনেও আসছে। হ্যাঁ, সেটা হলো সুপ্রিমাম ইনফিমাম। এই যে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, যদি একটি সেট এস ইকাল টু এত হয়, তবে সুপ্রিমাম কত হবে, ইনফিমাম কত হবে। আমি আপনাদেরকে এই বিষয়টা একটু খেয়াল করি, একটু ক্লিয়ার করি, একদম সোজা হিসাব। ধরেন 2,3, সুপ্রিমাম হলো 3, ইনফিমাম হলো 2, ছোটটা হলো ইনফিমাম, বড়টা হলো সুপ্রিমাম, সোজা হিসাব। এখন ঘটনা হলো সবসময় কিন্তু এরকম থাকে না, একটু ঝামেলা হয় মাঝে মধ্যে। যেমন 1/2, 1/3, ডট ডট ডট, এটা কিন্তু অসীম পর্যন্ত দেওয়া আছে। তো হাফ, 1/3, 1/4, 1/5, এভাবে 1/9, অর্থাৎ এটা একটা পর্যায়ে জিরোর কাছাকাছি চলে আসবে। অর্থাৎ এটা আলটিমেটলি 1,0। তো সবচেয়ে ছোট কি? জিরো। এই জন্য এটার ইনফিমাম হলো কত? জিরো। আর সবচেয়ে বড় কি? 1, এই জন্য এটা সুপ্রিমাম হলো 1। একদম সোজা হিসাব। 1, 2, 3, ডট ডট ডট, এটা সুপ্রিমাম কত, ইনফিমাম কত? ইনফিমাম দেখা যায় 1। এখন অনেকে বলে যে সুপ্রিমাম হলো অসীম। না, অসীম লেখা যাবে না, বলতে হবে এটা সুপ্রিমাম কি নেই। এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে, এবং অনেককে ভাইভাতে জিজ্ঞেস করে যে এটা সুপ্রিমাম কত, বলতে পারে না, বলে যে অসীম। না, বলতে হবে এটা সুপ্রিমাম নাই, এটা হলো ইনফিমাম আছে 1। কারণ এটা কোথায় গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না। তাহলে যেহেতু স্পেসিফিক বলতে পারবো না, সেজন্য আমরা এটা বলবো কি সুপ্রিমাম নেই। আচ্ছা, এই যে এখানে পুরো ব্যাখ্যা সব দেওয়াই আছে এখানে। আমি যে কথাগুলো বলেছি সবগুলো এখানে ব্যাখ্যাতে দেওয়া আছে। আবার দেখেন, আপনাদের এই প্রমাণগুলো কিন্তু অলরেডি নিবন্ধনে আসছে, বিশেষ করে স্কুল নিবন্ধনে এই প্রমাণগুলো আসছে অলরেডি। তো দুটা বাস্তব সংখ্যা যদি এ বি হয়, দেখুন আমি একদম ব্যাখ্যা সহকারে দিয়েছি। ধরেন এ হলো 2, বি হলো 3, এই দুটা যোগ করে পরমাণ করলে যেটা আসবে, আবার আলাদা আলাদা ভাবে পরমাণ করলে, যোগ করলে একই রেজাল্ট কি হবে, সেটা এটা থেকে বড় বড় হবে অথবা সমান আসবে। আবার এগুলো প্রমাণ আছে, কিন্তু আমরা এখন প্রমাণ করার সময় নেই এবং দরকারও নেই। আপনারা তো পরীক্ষা প্রমাণ করবেন না, শুধু মনে রাখবেন। আবার দুইটা বাস্তব সংখ্যা যদি আলাদা আলাদা ভাবে বিয়োগ করেন, একটা থেকে আরেকটা বিয়োগ করেন, তাহলে কি হবে, এদের পরম মান একসাথে নিলে বিয়োগ করলে যেটা আসবে সেটা থেকে ছোট অথবা সমান হবে। যেমন এরকম 2-3 আলাদা আলাদা ভাবে যদি আমরা করি, কত হয়? -1। আবার 2-3 কে যদি আমরা পরম মান করি, -1 পরম মান আসবে, তার মানে হলো +1। তাহলে -1 ও +1 থেকে কি ছোট। আবার এ কে পরমান করলে, বি কে পরমান করে, একটা আরেকটা থেকে মাইনাস করে, তারপর যে রেজাল্ট আসবে সেটাকে যদি পরমান করি,
সেটা এ মাইনাস বি এর প্রমাণ থেকে কি ছোট হয়, এটা প্রমাণগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। তার মানে হলো আমি কিন্তু ব্যাখ্যা সহকারে দিয়ে দিয়েছি বোঝার জন্য, কিন্তু পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হবে। 2 - 3 - 1 সেটাকে প্রমাণ করলে কি হয়, +1 হয়। আবার 2 - 3 কত হয়, -1 প্রমাণ করলে কি হয়, +1 হয়। তাহলে এটা কি ওয়ান আর ওয়ান কি সমান, এই জন্য বলছে ওয়ান আর ওয়ান সমান হতে পারে, আবার এটা কি ছোট হতে পারে। এই তিনটা প্রমাণ খুবই প্রসিদ্ধ প্রমাণ, এগুলো সরাসরি তুলে দিতে পারে, এই জন্য এগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আচ্ছা, দুটি ভিন্ন মূল সংখ্যার মধ্যে কমপক্ষে কতটি মূল সংখ্যা থাকে, একটু দেখি আমরা চিত্রের মাধ্যমে। ধরেন এখানে 2 একটা মূল সংখ্যা, 3 হলো মূল সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যায় মূল সংখ্যা। এবং 2 এবং 3 এর মধ্যে কয়টা ইয়ে আছে, কি বলছে, 2 এবং 3 এর মধ্যে কতটি মূল সংখ্যা থাকবে, আপনারা বলবেন কতটি থাকতে পারে। দুটি ভিন্ন মূল সংখ্যার মধ্যে কমপক্ষে কমপক্ষে একটি মূল সংখ্যা থাকতে পারে, কিন্তু এটা কি একটি হবে, অসীম থাকতে পারে, মানে কমপক্ষে একটি, কমপক্ষে কি একটি মূল সংখ্যা থাকবে। আচ্ছা, এর জন্য একটি, যেমন আমরা যদি বলি 2 এবং 3, এর দুটি মূল সংখ্যা হলে এর মধ্যে 2.5 একটি মূল সংখ্যা। এছাড়া অসংখ্য মূল সংখ্যা থাকতে পারে, যেমন 2.2, 2.3, কমপক্ষে একটি থাকবে। হ্যাঁ, সেটা বলা হয়েছে যে কমপক্ষে কতটি থাকবে। যদি বলতে কতটি মূল সংখ্যা থাকবে, তখন উত্তর হতো অসংখ্য। যেহেতু কমপক্ষে বলছে, তাহলে একটি হবে। 24 নাম্বার, দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে কতটি অমূল্য সংখ্যা থাকবে। ও আবার এটার মতোই যে দুটি বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূল্য সংখ্যা থাকতে পারে। ঠিক আছে। আবার এই যে আর্কিমিডিসের যে ধর্ম, এটা কিন্তু অলরেডি একবার প্রমাণ আসছে আপনাদের পরীক্ষাতে, নিবন্ধন প্রিভিয়াস ইয়ার করছেন, আপনারা অবশ্যই বিগত সালের ম্যাথ গুলা দেখবেন, ছোট ছোট ম্যাথ গুলা প্রমাণগুলা অবশ্যই দেখবেন। আর যদি আমার বই ফলো করেন, নোট ফলো করেন, তাহলে আর কিছু লাগবে না। দেখেন, বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী এক্স যদি একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যদি যে কোনো বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ এক্স ধনাত্মক হতে হবে, আর ওয়াই ধনাত্মক হোক ঋণাত্মক হোক সমস্যা নেই, আমি ঋণাত্মক ধরেছি। আবার এন হলো একটি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই জন্য এন কে 3 ধরেছে। এখন বলছে তার কোন অসমতাটি সঠিক, এখানে হবে এন এক্স গ্রেটার দ্যান ওয়াই। এটা এটা সরাসরি একটা প্রমাণ আছে, অবশ্যই ওয়াই থেকে বড় হবে। তো আমি এখানে প্রমাণ সহকারে দেখাচ্ছি, দেখেন, যদি আমরা এন আর ওয়াই গুণ করি, অর্থাৎ এন কত 3, ওয়াই কত -1 -3, এটা অবশ্যই 2 থেকে ছোট হয়, কিন্তু এখানে দেখা আছে এন ওয়াই গ্রেটার দ্যান এক্স, তাহলে এটা ভুল। আবার এন এক্স লেস দ্যান ওয়াই, কিন্তু আমাদের এন এক্স আসতেছে 6, এটা গ্রেটার দ্যান -1 হচ্ছে, ওয়াই থেকে বড় হচ্ছে, এটা হবে না। আবার এন ইকুয়ালস টু এক্স ওয়াই, এক্স ওয়াই হলো -2, আবার এন এর মান হলো 3, এই দুটা কি সমান, সমান না। আর এন এক্স কত হচ্ছে, x2 and 3 কত 6, সেটা অবশ্যই -1 থেকে ওয়াই থেকে কি বড়। তাহলে আমাদের এই প্রমাণ এটা সত্য। এখন পরীক্ষাতে আপনারা জাস্টিফাই করবেন না, আপনারা প্রমাণটা মাথায় রাখবেন, আর আমি আপনাদের বোঝার জন্য এখানে ব্যাখ্যাটা দিয়েছি। এটাও কিন্তু বিগত সালের প্রশ্ন, দেখেন, আর যদি একটি অশূন্য মূল সংখ্যা এবং এক্স যদি অমূল সংখ্যা হয়, তো আমি নিচের কোনটি সত্য। সরাসরি হিসেব হলো মূল সংখ্যার সাথে অমূল সংখ্যা যোগ করলে সেটা অমূলদ হয়, আবার মূল সংখ্যা থেকে অমূল সংখ্যা বিয়োগ করলে অমূলদ হবে, এজন্য এটা মিথ্যা হবে। মূল সংখ্যার সাথে অমূল সংখ্যা গুণ করলে সেটা অমূলদ হয়, এজন্য এটা মিথ্যা। তাহলে এটা কি হবে, এ নাম্বার উত্তর। আমি আপনাদেরকে একটু উদাহরণ দেখালে মনে হয় ভালো হতো। কলমটা কোথায়, আচ্ছা, আমি আপনাদের একটু উদাহরণ দেখাই, মূল সংখ্যার সাথে অমূল সংখ্যা যোগ করলে গুণ করলে বিয়োগ করলে কি হয়। যেমন দেখেন, 2 + √3 মূলদ, এটা অমূলদ। পুরোটা কি, 2 + √3 পুরোটা হলো অমূলদ। আবার 2 × √3 সেটা অমূলদ। 2 - √3 সেটা কি অমূলদ। অর্থাৎ মূল সংখ্যার সাথে অমূল সংখ্যা যোগ বিয়োগ গুণ যাই করেন সেটা অমূলদ হবে। আচ্ছা, বাস্তব সংখ্যা কি কি স্বীকার্য মনে চলে, মনে মনে রাখবেন, বাস্তব সংখ্যা স্ট্যান্ডার্ড অ্যাক্সিওম যেটা আছে, সম্প্রসারণ স্বীকার্য, এরপর ফিল্ড অ্যাক্সিওম, তারপর অর্ডার প্রপার্টি, সবগুলাই মেনে চলে। আবার
নিচের কোনটি ফিল স্বীকার্য মেনে চলে না? মনে রাখবেন, এন জেড কিউ এর মধ্যে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা ফিল স্বীকার্য মেনে চলে না। কারণ হলো স্বাভাবিক সংখ্যা সেট এন কিন্তু প্রিন্ট নয়, কারণ জিরো কখনো স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই। ঠিক আছে? এবং যোগবিয়োগ ও গুণবিয়োগ বিপরীতের অস্তিত্ব বিধিও কি স্বাভাবিক সংখ্যার জন্য প্রযোজ্য নয়, এজন্য স্বাভাবিক সংখ্যা কখনো ফিল স্বীকার্য মেনে চলে না। আবার একইভাবে পূর্ণ সংখ্যা সেট জেড ফিল নয়, কারণ তা গুণবোধক বিপরীতের অস্তিত্ব বিধি কি মেনে চলে না। এগুলো আমরা একটু আগে যে গুণবিয়োগ বিপরীতের অস্তিত্ব কি, যোগ বিয়োগ বিপরীতের অস্তিত্ব কি, এগুলো আমরা শিখেছি। তো আপনারা পরীক্ষার জন্য মনে রাখবেন যে শুধুমাত্র কিউ যেটা আছে সেটা ফিল স্বীকার্য মেনে চলে, আরো ফিল স্বীকার্য মেনে চলে, কিন্তু এন আর জেড ফিল স্বীকার্য মেনে চলে না। বাস্তব সংখ্যা আর এর উপসেট না কোনটি? কাল্পনিক সংখ্যা, কারণ কাল্পনিক সংখ্যা কখনো বাস্তব সংখ্যা থাকে না। আচ্ছা, -7 কোন ধরনের সংখ্যা? মনে রাখবেন স্বাভাবিক সংখ্যার মধ্যে কখনো নেগেটিভ হয় না, আবার মূল সংখ্যাও কখনো নেগেটিভ হয় না। হ্যাঁ, অমূল সংখ্যাও কখনো নেগেটিভ হয় না। এর জন্য -7 হলো একটা পূর্ণ সংখ্যা। নিচের কোনটি সবসময় সত্য? প্রতিটি স্বাভাবিক সংখ্যা মূল সংখ্যা, আমি আপনাদেরকে বলেছি প্রতিটি স্বাভাবিক সংখ্যা, যেমন 3 আমরা লিখতে পারি 9/3। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ভগ্নাংশ আকারে লেখা যায়, সেজন্য যে কোনো স্বাভাবিক সংখ্যাই কি মূল সংখ্যা। এখন আসি আমরা বাস্তব ট্রাইকোটমি বি দিয়ে, যে একটু আগে আমরা শিখেছিলাম, এ বি যদি দুটো বাস্তব সংখ্যা হয় তখন এ বি থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, সমান হতে পারে। তাহলে ট্রাইকোটমি বিধি অনুসারে এই সবগুলাই কি সত্য। আবার ক্রমোন্নয়তা বিধি বা ট্রানজিটিভ প্রপার্টি, সেটা হলো কি, এ যদি বি থেকে বড় হয়, বি যদি সি থেকে বড় হয়, তাহলে এ সি থেকে বড় হবে, যেটা আমরা একটু আগে শিখেছিলাম। হ্যাঁ, আমি আগে বলেছি আমরা পরে এমসিকিউ আকারে দেখবো, আগে বেসিক গুলো শিখবো, পরে এমসিকিউ আকারে দেখবো। নিচের কোনটি বাস্তব সংখ্যার অর্ডার প্রপার্টিজ এর অন্তর্ভুক্ত নয়? দেখেন, অর্ডার প্রপার্টিজ এর মধ্যে ট্রাইকোটমি বিধি আছে, ট্রানজিটিভ প্রপার্টিজটা আছে, ঠিক আছে, ক্লোজার প্রপার্টিজ আছে, কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিজটা নেই। এটা কিন্তু আমরা যে বাস্তব সংখ্যা যে অর্ডার প্রপার্টিজ গুলো একটু আগে দেখেছিলাম সেখানে শিখেছিলাম, এখানে কোনো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন বিধি নেই। এগুলো আমরা শিখেছি। হ্যাঁ, বেসিক শিখলে আপনাদের 50% মিনিমাম এমসিকিউ হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। বেসিকটা শিখলে এমসিকিউ অর্ধেক ওখানে হয়ে যায়। আচ্ছা, এ যদি বি থেকে ছোট হয় আর সি যদি পজিটিভ হয়, তখন সাইনটা চেঞ্জ হবে না। একটু উদাহরণ দেখা এবার। ধরেন 2 <3, এখন এটাকে আমরা 3 দ্বারা গুণ করলে এটা হবে 6, এটা হবে 9, সাইন কোনো চেঞ্জ হবে না। কিন্তু ধরেন 2 <3, এটাকে আমরা -1 দ্বারা গুণ করলাম, নেগেটিভ সংখ্যা, তাহলে -2 - 3, এটা কি সম্ভব? না, কারণ -2 অবশ্য -3 থেকে বড়, এই জন্য সাইন উল্টে যায়। অর্থাৎ মাইনাস নেগেটিভ সংখ্যা দ্বারা যদি আমরা অসমতাকে গুণ করি, কি চিহ্নটা কি উল্টে যাবে। আচ্ছা, এরপর আমরা 36 নাম্বার দেখি। এটা একটু আগে বলেছি যে এ লেস দেন বি হলে আর এটাকে যদি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করি, অর্থাৎ সি দ্বারা গুণ করি, তখন এসি গ্রেটার দেন বিসি হয়ে যাবে, এটা উল্টে যাবে। এখানে উদাহরণ সহকারে দেওয়া আছে। কোন স্বীকার্য অনুযায়ী বলা যায় যে এ লেস দেন বি, বি লেস দেন সি হলে এ লেস দেন সি? দেখেন, একটু আগে শিখেছি, মানে আপনাদের বলতে পারে নিচের কোনটি ট্রাইকোটমি ট্রানজিটিভ প্রপার্টি, আবার প্রপার্টিজটা দিয়ে দিয়ে বলবে যে এটা কোন ধরনের প্রপার্টি, মানে উল্টাটা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এটা হবে কি ট্রানজিটিভ প্রপার্টি। আবার ট্রাইকোটমি ল অনুযায়ী দুটি বাস্তব সংখ্যা এ এবং বি এর মধ্যে কোনটি সত্য হবে? সেটা হলো কি, একটি সংখ্যা আরেকটি সমান হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, এটি হলো ট্রানজিটিভ ল। আচ্ছা, A> 0, B> 0, এগুলো সবগুলো আমরা শিখেছিলাম। তাহলে অর্থাৎ দুটা যদি পজিটিভ সংখ্যা হয়, ও দুটা যোগ করলেও সেটা পজিটিভ হবে, গুণ করলেও কি হয় পজিটিভ হবে। যেমন আমরা যদি দেখি 2 আর 3 কত হয় 5, 2 × 3 সেটা কত হয় 6,
তাহলে পজিটিভ সংখ্যা দুটো যোগ করি আর গুণ করি, সেম ইয়া আসবে, পজিটিভ আসবে। এরপর হলো 40, বাস্তব সংখ্যার সেট কোনটি? আমরা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো কি বাস্তব সংখ্যা। এজন্য আমরা বাস্তব সংখ্যার সেটকে এভাবে লিখি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর সংখ্যা রেখা এভাবে লিখি, জিরো, এদিকে নেগেটিভ গুলা, এদিকে পজিটিভ, এদিকে অসীম, এদিকে মাইনাস ইনফিনিটি। আর স্বাভাবিক সংখ্যা কিন্তু শুরু হয় এখান থেকে, ন্যাচারাল নাম্বার। এদিকে যা আছে এগুলো একটা ন্যাচারাল নাম্বার না, ওয়ান থেকে শুরু হয়। ঠিক আছে, তাহলে পৃথিবীতে যত সংখ্যা আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সবগুলো বাস্তব সংখ্যার সেট। এই জন্য আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে, আমরা এখন আপনাদের কমেন্ট যেগুলো ছিল সেগুলোর উত্তর দিব, তারপর আমরা আপনাদেরকে আনমিউট করে দিব, আপনারা কথা বলতে পারবেন, প্রবলেম বলতে পারবেন। আগে কমেন্ট গুলা দেখি। আচ্ছা, আচ্ছা, এটা হলো 9 নাম্বার, বোঝে নাই স্যার। -1 কি স্বাভাবিক সংখ্যা? না, স্বাভাবিক সংখ্যা কখনো নেগেটিভ হয় না, এক থেকে শুরু হয়, পজিটিভ সংখ্যাগুলো হয়। ঠিক আছে, আর এমসিকিউ আপনাদের তোলার কোনো দরকার নাই, পিডিএফ তো আমরা অলরেডি গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি। আর আমাদের পরবর্তীতে বই আকারও বের হবে, এই জন্য প্রিন্ট দেওয়ারও কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এখন সবাইকে আনমিউট করে দিব, কিন্তু সবাই আহ, আপনাদের যে ব্যাক মিউজিক বা অনেকে টেলিভিশনের সামনে আছেন এগুলো কিন্তু বন্ধ রাখবেন, যাতে এক্সট্রা কথা না হয়। আচ্ছা, এখন সবাইকে আমি আনমিউট করে দিব, আপনারা কথা বলতে পারবেন, যত প্রবলেম আছে সবগুলা জিজ্ঞেস করবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এখন আমার ক্লাস শেষ, এখন হলো ডিসকাশনের ক্লাস। ঠিক আছে, মানে আপনাদের প্রবলেম সলভিং বা কোথায় প্রবলেম আছে এই চ্যাপ্টার, কিন্তু আমি একটু বলি, এটা আপনাদের 9-10 এর সাথে 50% রিলেটেড আছে। আবার যে প্রপার্টিস গুলো আছে এগুলো আবার একটু হায়ার লেভেলের। টোটাল মানে আপনাদের মানে বেসিক কনসেপ্ট গুলো, এখানে বেশি কঠিন কিছু নাই। তো স্যার আপনারা এখন বলেন। স্যার হ্যাঁ, স্যার বলেন। একটু কথা বলি স্যার, না যে 9 নাম্বারটা স্যার একটু আমার প্রবলেম ছিল স্যার। এমসিকিউ না, এমসিকিউ নয়। জি স্যার। Intersection। আচ্ছা, আচ্ছা, আপনার ক্লাসের বাইরে এখন কথা বলবেন না, ক্লাসের বাইরে আমি পরে কথা বলার অপশন দিব, যেহেতু এখন প্রবলেম যেগুলো সেগুলো বলবেন। আচ্ছা, একজন বলছে স্যার নিচের কোনটি পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়? জিরো। জি স্বাভাবিক স্যার। সংখ্যা তো এক থেকে শুরু হয়, তাই না? জি স্যার। তাহলে এটা স্বাভাবিক সংখ্যা হবে কেন? আচ্ছা স্যার স্যার, এই যে এখানে তো এখানে সিটা মাইনাস মাইনাস ওয়ানটার ওয়ান। জন্য অপশন হয় নাই মাইনাস স্যার। ওয়ানও হবে, সরি, হ্যাঁ, -1ও উত্তর হবে, জিরো হবে, -1ও, স্বাভাবিক সংখ্যা হবে 2 আর 3। হ্যাঁ, হ্যাঁ, এটা স্যার +1 দিতে। এটাই স্যার কনফিউজ ছিল। আচ্ছা, আচ্ছা, এটা 1 দিতে গেছিলাম, -1 হয়ে গেছে, যাই হোক, এটা ছিল, এটা আমি তার সাথে আবার পিডিএফ দেবো, সমস্যা নেই। আর বাকি সবই ঠিক আছে। আর কোথাও প্রবলেম বলেন। থ্যাংক ইউ স্যার, তাহলে এইটুকুই স্যার। স্যার স্যার বাই সুপ্রিমাম একটু দেখা স্যার। সুপ্রিমাম আর ইনফিমামটা একটু বললে ভালো হয়। স্যার সুপ্রিমাম বাইরে হলো যে হাইয়েস্ট, যেটা শুনেন, ডেফিনিশন দিলে আপনারা প্যাঁচে পড়বেন, মানে ডেফিনিশনে পড়লে একটু প্যাঁচ পড়ে যায়, কিন্তু সোজা ভাষায় আমরা যদি বলি, দেখেন 1,3, তাহলে এটা ইনফিমাম, এটা সুপ্রিমাম, ছোটটা হলো ইনফিমাম, বড়টা হলো কি সুপ্রিমাম। কিন্তু আবার ডেফিনিশনে আমরা বলি যতগুলা আপার বাউন্ড আছে সবচেয়ে ছোট আপার বাউন্ড কে বলা হয় সুপ্রিমাম, যতগুলো লোয়ার বাউন্ড আছে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড কে বলা হয় ইনফিমাম, তাই না? এরকম ডেফিনিশন করতে হয়, কিন্তু আমি তো আপনার তো এমসিকিউ দিবেন, এই জন্য আমরা ওভাবে লিখি না, আমরা বলি যে সবচেয়ে বড় যেটা দেখবেন, যেমন 0-1, এটা হলো ইনফিমাম, এটা হলো সুপ্রিমাম, আগে পরে প্যাক না। ধরেন একটা সেটে আছে 1,2, ডট ডট ডট, এখন এটা কোনো ইনফিনিটি পর্যন্ত যাবে, তাহলে এটা স্যার কোনো সুপ্রিমাম নেই। আবার ধরেন ডট 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 -3, -2, 1, তাহলে এটা সুপ্রিমাম 1, ইনফিমাম নাই। বলেন। স্যার আমার একটা মাইনাসের ইনফিনিটি স্যার। না, মাইনাস ইনফিনিটি লেখা যাবে না, এটা ইয়া না, ইনফিমাম নাই।
স্যার স্যার মাইনাস ইনফিনিটি কেন লেখা যাবে না? না না এটা তো নাই আর ইনফিনিটি এক না, বলা যাবে যে এটা নাই, এটা বলতে হবে। একজন ওদিন জিজ্ঞেস করলো যে স্যার আমাকে ন্যাশনাল ইউনিভার্সিটি বায়োলজি জিজ্ঞেস করলো এটা ইনফিমাম কি, আমি তো অসীম, স্যার বলছে হয় নাই। বুঝতে পারছেন, এটা কিন্তু অসীম না, এটা বলতে হবে ইনফিমাম নাই। আর আপনি ও, ইনফিমাম মানে একটা নির্দিষ্ট ভ্যালু বলতে হবে, তো এখন ইনফিনিটি তো কোনো ভ্যালু না, এটা তো আনডিফাইন্ড। ও, বুঝতে জি স্যার, পারছেন, জি একটা স্যার, নির্দিষ্ট ভ্যালু হতে হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার ক্লাসটা ক্লিয়ারলি বুঝছেন কিনা সেটা বলেন। স্যার 28 নম্বর স্যার কোশ্চেনটা বুঝতে একটু যদি বলতেন স্যার, 28। আচ্ছা, এমনি ক্লাসটা ক্লিয়ারলি বুঝছেন টপিক গুলা? জি স্যার, একটু বুঝছি, এখন স্যার একটু নিচে ক্লাস দেখলে বুঝতে পারছি স্যার। তাহলে ভালো ভালো বুঝতে পারবো। হ্যাঁ, একটু রিভিশন দিলে ভালো করে বুঝবেন। এবং প্রথম দিকের গুলো একটু সহজ হলেও কিন্তু 25 থেকে এগুলো কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখেন, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো কিন্তু এমসিকিউ আকারে এভাবে দিতে পারে পরীক্ষা। স্যার 28 নম্বর কোশ্চেনটা যদি একটু বলতেন স্যার, 28 নম্বর স্যার। স্যার রেকর্ড থাকবে এটা, বাইশ হ্যাঁ। 22/7 যেটা দেওয়া আছে ওটা তো পাই এর ভ্যালু না স্যার। না, তো এটাও কিন্তু ভুল। আপনাদের 9-10 বইতে যেটা আমরা লিখি পাই 22/7, আপনাদের জি বোর্ড বই যেটা আছে, হ্যাঁ, এটা তো আমি চ্যালেঞ্জ দিয়ে এর আগে একবার বলছিলাম ক্লাসে, হ্যাঁ, যে এই কি বলে, এটা কখনো আপনার মূলদ হবে না, এটা মাথায় রাখবেন। 22/7 একটা পূর্ণ সংখ্যা, আর এটা কিন্তু ইয়া হয়, এটা কিন্তু আমরা পাই, এটা আমরা পাই, আপনাদের যে বোর্ড বইতে দেওয়া আছে এটা আসলে ভুল। কারণ এটা তো পাই হলো বোর্ড বইয়ে, অমূলদ, এটা স্যার বোর্ড বইয়ে তো কাছাকাছি হয়, পাই মানা। অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়। শুনেন, বাইশ বাইশ এক্সেসিভ। এবং অবশ্যই মূলদ, এটা একটা পূর্ণ সংখ্যা, যেটা মাথায় রাখবেন। আমার কথা মিলাই দেখেন। জি জি স্যার। স্যার, স্যার 28 নম্বর কোশ্চেনটা যদি একটু বলতেন স্যার। আচ্ছা, ফিল স্বীকার্য, আমি বলছি কি স্বাভাবিক সংখ্যা সেট এন ফিল নয়। আবার কারণ জিরো কিন্তু এন এর মধ্যে নাই। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি জিরো আছে বলেন? না স্যার, জি স্যার, নাই স্বাভাবিক স্যার। একটা এখন বিভাগ। ফিল স্বীকার্যের মধ্যে কিন্তু জিরোর একটা অপশন আছে, এই যে দেখেন, আমরা ফিল স্বীকার্যে চলে যাই। দেখেন, এই জন্য তো আগে আমরা টপিক শিখেছি, এরপরে যে এমসিকিউ আসছে। এখন আপনাদের একটু রিভিশন দিতে হবে, দেখতে হবে। আমি আবারও বলি, কথাগুলো রেকর্ড থাকবে। আমি 49তম বিসিএস এ বলেছিলাম যে আমার কথা রেকর্ড থাকবে, আমি যা পড়াচ্ছি তা থেকে আসবে, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে? যেখানে বিসিএস এ কমন চলে আসছে 80% উপরে, আর আপনার এনটিএস এ তো আরো বেশি আসবে। ইনশাআল্লাহ স্যার। এই যে দেখেন, বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য, এই যে দেখেন, দেখছেন এখানে? আচ্ছা, এখন ফিল স্বীকার্যের মধ্যে দেখেন এখানে একটা প্রপার্টিজ আছে। এ, কোথায়? বিনিময় বিধি। এই যে দেখেন, আপনাদের এ বিলংস টু আর হলে এর ইনভার্স, তাই না? বিপরীত অস্তিত্ব বিধি উপরে আছে উপরে। নাকি? হ্যাঁ, এককের অস্তিত্ব বিধি। দেখেন, কোন সংখ্যার সাথে জিরো যোগ করেন, হ্যাঁ, বা ওই আবার ওই সংখ্যার, এটাকে আমরা বলি কি জিরো বিলংস টু কি আর, এককের অস্তিত্ব বিধি। এখানে দেখেন, জিরো বিলংস টু আর হয় তখন ওই জিরোটা যদি কোনো সংখ্যার সাথে যোগ করি ওই সংখ্যাটাই থাকে, তাই না? এখন জি। এই জিরোটা কি আপনার বাস্তব সংখ্যার মধ্যে আছে, স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে? নাই। না স্যার, নাই স্যার। না না। তাহলে আমরা ফিল স্বীকার্য এন ফিল স্বীকার্য মেনে চলে না। ঠিক আছে, এন ফিল স্বীকার্য মেনে চলবে না, কারণ এই স্বীকার্য, ফিল স্বীকার্য মানতে হলে সবগুলো স্বীকার্যকে স্যাটিসফাই করতে হবে। এরপর আপনারা যেটার ক্ষেত্রে দেখেন, দেখেন যেটার কথা কি বলা আছে, এটা কয় নাম্বার ছিল? 28 নাম্বার নাকি স্যার? 28 নম্বর স্যার, 28 নম্বর। হ্যাঁ, এটা ভালো একটা কোশ্চেন করছেন, কারণ এটা বুঝার আছে। এজন্য প্রপার্টিস গুলো আগে জানতে হবে ভালো করে। 28 নাম্বার। আচ্ছা, এই যে দেখেন, একইভাবে এই যে দেখেন এখানে বলা আছে কি জিরো ডাজ নট বিলংস টু এন, এবং যোগবোধক ও গুণবোধক বিপরীতের অস্তিত্ব বিধিও স্বাভাবিক সংখ্যার জন্য প্রযোজ্য নয়। ব্যাখ্যাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি। এরপর একইভাবে পূর্ণ সংখ্যা সেট ফিল না, কারণ তা গুণবোধক বিপরীতের অস্তিত্ব বিধি মেনে চলে না। দেখেন, গুণবোধক বিপরীতের অস্তিত্ব বিধি কোনটা? গুণবোধক বিপরীত, দেখেন গুণবোধক অস্তিত্ব বিধি কোনটা, এটা খেয়াল করেন। এই যে দেখুন, এই যে গুণ স্বীকার্যের মধ্যে বিপরীতের অস্তিত্ব বিধি, হ্যাঁ, এটা জেদ মনে চলে না। কেন? দেখেন, কোন একটা সংখ্যাকে যদি আপনি তার ইনভার্সের সাথে গুণ করেন তাহলে কি হবে? ওয়ান হবে না? বলেন, হবে কি না? জি ওয়ান ওয়ান। স্যার, 1 হবে। ওয়ান হবে। কিন্তু
আপনি যদি ওই সংখ্যাকে মানে সংখ্যাটা যদি জিরো হয়, পূর্ণ সংখ্যার মধ্যে তো জেটের মধ্যে তো জিরো আছে, আছে না? জি স্যার। জি স্যার, কিন্তু এখানে বলা আছে কি, এটা কি হইতে হবে? জিরো হইতে পারবে না স্যার। হ্যাঁ, কারণ আপনি ইনভার্সটা যদি জিরো দ্বারা গুণ করেন তো জিরোই তো হয়ে যাবে। এই জন্য এটা বিপরীতের অস্তিত্ব বিধিটা মেনে চলে না, এই জন্য যেহেতু কিন্তু ফিল্ড শিখাচ্ছে মেনে চলে না। ক্লিয়ার এখন? আমার কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এই জন্য আমরা 49তম বিসিএস এর সময় কম পেয়েছি বলে কিছু এমসিকিউ তে আমরা ব্যাখ্যা দিয়েছি, কিছুটাতে ব্যাখ্যা দিই না, যেটা আমরা স্বীকার করি। হ্যাঁ, কিন্তু আপনাদের 19তম নিবন্ধনে প্রত্যেকটা এমসিকিউ এর সাথে ব্যাখ্যা থাকবে। আপনারা এটা মানে অ্যাসিওর করতেছি আমি যে অবশ্যই সবগুলো এমসিকিউ এর সাথে ব্যাখ্যা থাকবে এবং কমন উপযোগী এমসিকিউ গুলো দেওয়া থাকবে। ইভেন পরীক্ষার হলে অনেকে বলছে পরীক্ষা দিয়ে স্যার পরীক্ষার হলে মনে হলো যে আপনি প্রশ্ন করছেন স্যার, স্যার আপনি কিভাবে বুঝবেন যে এভাবে আসবে? আমাদের কমেন্ট গুলো দেখবেন ফেসবুক পেজে, ঠিক আছে? এরপর স্যার মানে বুঝতে পারি না যে মানে আমরা তো অনেকে ভয় পেয়ে গেছিলাম যে স্যার এত সহজ সহজ পড়ান, বেসিক থেকে পড়ান, আপনি শুধু ফর্মুলা ছোট ছোট ম্যাথ গুলাই করান, এগুলো আসবে কিনা? 50% 60% আসলো আমরা খুশি। সে জায়গায় অনেকে 90 আনসার করছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যারা সাবজেক্টিভে ভালো করছে তাদের অনেকে জেনারেলে ভালো করতে পারে না। না হলে আমাদের এখান থেকে 59 জনের মধ্যে 10 জন থাকতো মিনিমাম, তাও মোটামুটি কয়েকজন ছিল, কয়েকজন টিকছে। এর মধ্যে আর একজন আছে, সে আমাদের মডেল টেস্টে 80 পাইছিল, 80 সাবজেক্টিভে। ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলছো না, এখন ওই রিলেটেড কথা পরে বলবো, এখন আমার হলো পড়া রিলেটেড কথা হবে, পরবর্তীতে আমরা জি অন্যান্য স্যার, কথা জি বলবো। স্যার, জি স্যার, পড়া রিলেটেড স্যার। হ্যাঁ বলেন। স্যার, যে কোনো পূর্ণ সংখ্যা তো স্যার মূলদ সংখ্যা, তাই না স্যার? হ্যাঁ, তাহলে যে -2 -3 এগুলো তো স্যার পূর্ণ সংখ্যা, তাহলে এগুলো কি স্যার মূলদ হবে স্যার? বুঝি নাই। স্যার, যে কোনো পূর্ণ সংখ্যা তো স্যার মূলদ সংখ্যা, কিন্তু স্যার -2 -3 নেগেটিভ পূর্ণ সংখ্যাগুলো কি স্যার মূলদ সংখ্যা হবে? আচ্ছা, এটা উত্তর দিতেছি, দাঁড়ান। আমি একজন 20 নাম্বার বললো। আচ্ছা, দেখেন, হ্যাঁ একজন বলছে যদি একটি সেট 1/2 1/3, আচ্ছা আপনারা বলেন এটা ডট 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 কোথায় যাবে লাস্টে? এটা স্যার জিরোর জিরোতে যাবে কাছাকাছি স্যার। যাবে কিনা বলেন। তাই ইনফিনিটি পর্যন্ত যাওয়া যায়, পর্যন্ত যাবে, কিন্তু বিন্দুর ক্ষেত্রে এখানে জিরো স্যার না, এটার মান তো ইনফিনিটি বলা কমে যাবে যাচ্ছে না, স্যার, কমতে কমতে তো জিরোতে যাবে জিরোতে স্যার। গিয়ে। জিরোর জি স্যার, কাছাকাছি জি যাবে, মানে এটা ওয়ান জি কমা স্যার, জি জিরো স্যার। হবে, কিন্তু জিরো হবে না মানে। দেখেন, আমরা আমরা একটা জিনিস ভুল মনে করি, আমরা একটা জিনিস ভুল শিখে আসছি বা ভুল শিখি, সেটা মনে করি সেটার মধ্যে থাকতে হবে, তা কিন্তু না। ধরেন 0,1, এই যে এটা, এখানে 0 আর 1 কি সেটের মধ্যে আছে? না স্যার, জিরোর কাছাকাছি জি অনেক না আছে। স্যার, জিরো থেকে তো বড় আর ওয়ান কিন্তু থেকে ছোট। কাছাকাছি হলো সেটাকে আমরা সুপ্রিমাম ইনফিমাম হিসেবে নিই। এজন্য সুপ্রিমাম ইনফিমাম যে ওই সেটেই থাকতে হবে তা কিন্তু না। বুঝতে পারছেন? সেটের মধ্যে থাকতে হবে তা কিন্তু না। কথা ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ ওই যে ধরেন 1,3 আবার 1,3 দুটা কিন্তু সুপ্রিমাম ইনফিমাম হতে পারে, এটা ইনফিমাম, এটা ইনফিমাম, এটা সুপ্রিমাম, এটা সুপ্রিমাম, কিন্তু এটা হলো সেটের মধ্যে নাই, এটা হলো ওই সেটের মধ্যে আছে। এই জন্য জিরোটা সেটে নাই, কিন্তু এটা জিরোটা এর কাছাকাছি, মানে এটাকে আমরা বললে এটা একটা পর্যায়ে 1/2 1/3 1/9 1/999, আপনি দেখেন জিরো হয়ে যাচ্ছে। এই জন্য এটার ইনফিমাম হলো জিরো, সুপ্রিমাম হলো 1, কারণ ছোটটা হলো ইনফিমাম, সবচেয়ে বড় যেটা সেটা হলো সুপ্রিমাম। ঠিক আছে? কথা ক্লিয়ার? জি স্যার। স্যার এখন আর আপনাদের প্রশ্ন কি ছিল? স্যার আমার প্রশ্নটা ছিল স্যার, আমরা তো স্যার বেসিকে পড়ছি যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু স্যার হুম, পূর্ণ সংখ্যার ভিতরে তো স্যার নেগেটিভ থাকে, নেগেটিভ সংখ্যা কি স্যার মূলদ সংখ্যা হবে? অবশ্যই। নেগেটিভ অবশ্যই স্যার। সংখ্যা। স্যার যে কোনো পূর্ণ সংখ্যা তো স্যার মূলদ সংখ্যা, কিন্তু স্যার পূর্ণ সংখ্যার ভিতরে তো স্যার পজিটিভ আছে নেগেটিভ আছে, কিন্তু স্যার যেমন -2 -3 নেগেটিভ সংখ্যা, এগুলো কি স্যার মূলদ সংখ্যা হবে? আপনি হ্যাঁ, স্যার বাকিরা সবার বলেন। শেষে একটা অপশনে বলছিলেন নেগেটিভ মূলদ সংখ্যা মূলদ হবে সংখ্যা স্যার, হবে না। কে মূলদ বলছে হবে হবে? স্যার। কারণ কে বলছে? মাইনাস হবে টু স্যার, অবশ্যই হবে। -2 ইজ ইকুয়াল টু লেখা যায় -2 ডিভাইডেড বাই 1, তাহলে তো পি হ্যাঁ, বাই কিউ আকারে লেখা যাচ্ছে। -1 মানেও লেখা যায় -1 ডিভাইড বাই 1, না অবশ্যই না না না, এটা আমি বলি আপনাদেরকে,
সেটা হলো, এটা সুন্দর একটা কোশ্চেন করছেন। মূল সংখ্যার সংখ্যাটা কি আগে আমাকে সেটা বলেন। পি বাই কিউ মূলত আকারে সংখ্যা পূর্ণাংশ আকারে প্রকাশ করা যায় দুইটি পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। সে জিরো হতে পারবে না। হ্যাঁ, এখন দেখেন আমি আপনাদেরকে বলি ভগ্নাংশ আকারে লেখা যায়। এখন মূল সংখ্যা যদি এই আপনারা যেটা বলছেন যে স্যার কি নেগেটিভ সংখ্যা কি নেগেটিভ মূল সংখ্যা সংখ্যাগুলো হতে পারে, হ্যাঁ সেটাও কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা যদি মূল সংখ্যা হয়, এখন নেগেটিভ সংখ্যা কি এর মধ্যে আছে কিনা, পূর্ণ মূল সংখ্যার মধ্যে সংখ্যার আছে ভিতরে কিনা? আছে কিনা? জি স্যার। আছে স্যার, আছে। তাহলে হ্যাঁ সেটা আছে। মূল সংখ্যা হইতে সমস্যা কোথায়? না স্যার, আপনি সবার শেষে একটা এমসিকিউতে স্যার বলছিলেন যে নেগেটিভ সংখ্যা মূলত সংখ্যা হবে না স্যার, এই জন্য স্যার। কোথায় কোন ছিল তাহলে আমি খেয়াল করিনি এটা। সর্বশেষ আপনার এই যে আমি এমসিকিউ। দেখেন, আমি তো এখানে উদাহরণ দিয়ে দিয়েছি আপনাদেরকে, এই যে জি দেখেন স্যার, একদম উদাহরণ লাস্ট দেওয়া আছে। এমসিকিউতে স্যার, 40 নম্বর এমসিকিউতে স্যার। 40 নম্বর এমসিকিউ স্যার, দেখ প্লিজ। জি স্যার, লাস্ট আচ্ছা এমসিকিউ। 1800 কোথায়? 40 নাম্বারে তো নাই। তাহলে একটু আগে হবে স্যার, একটা নেগেটিভ সংখ্যা ছিল স্যার ওইখানে। -7 কোন ধরনের সংখ্যা, 30 তাই না? স্যার, 30 জি 30 স্যার, জি স্যার, এটাতে স্যার, হ্যাঁ জি স্যার, 30 ও, নম্বর। তো এটা তো পূর্ণ সংখ্যা লেখাই আছে। স্যার এটা তো স্যার সি নম্বরে স্যার মূল সংখ্যা আছে স্যার, সেটা কি স্যার মূল সংখ্যা হতে পারে না? আমার প্রশ্নটা স্যার এটা স্যার। টিও ও হবে। আচ্ছা, সরি, মূলত অপশনে দেওয়া আছে না? জি স্যার, জি জি জি, স্যার, এটা মূলত হবে, সরি, পূর্ণ পি বাই সংখ্যা কিউ হবে। আকারে প্রকাশ করা যায় না। মূলত অপশনে হ্যাঁ দেওয়া আছে। তাহলে সিও হতে পারে। জি স্যার, জি পূর্ণ স্যার, সংখ্যা মূলত সংখ্যা দুইটাই তো হতে পারে। আচ্ছা জি স্যার, আমার 30 প্রশ্নটা স্যার এটা নম্বরটা, ছিল আচ্ছা স্যার। 30 নম্বর আরেকটা কোনটা ছিল একটু প্রবলেম বলেন তো? আরেকটা হলো স্যার ওই যে -1 স্যার, ওটা 9 9 নাম্বার নম্বর স্যার। কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন স্যার। 30 আর 9 না? জি আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা এই দুটাই কারেকশন করে আপনাদেরকে আবার আপডেটটা ইয়াতে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ, সরি আমাদের গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। আর এগুলো ছাড়া কোনো প্রবলেম আছে কিনা বলেন? না স্যার, আর কোনো তাহলে প্রবলেম স্যার নেই। এই যে দেখেন আপনারা কিন্তু সবাই এগুলো শিখে আসছেন এবং আমরাও শিখে আসছি, কিন্তু দেখা গেল অনেকে কনসেপ্ট গুলো ক্লিয়ার না বা ভুলে গেছে। এই জন্য আপনারা স্যার, যেখানে যে কোর্স করেন সবসময় বেসিক থেকে শিখবেন, তারপরে গিয়ে এমসিকিউ করবেন। সরাসরিতে এমসিকিউ করলে ধরা খাবেন। বলেন। দেখবো মানে ছোট পজিটিভ আপনার সাউন্ড ক্লিয়ার না। সবচেয়ে ছোট তার আগে বেসিক করে নিতে হবে স্যার। সবচেয়ে ছোট পজিটিভ সংখ্যা। সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যার কথা বলতেছি মনে হয়। জি, জি। ধনাত্মক সংখ্যা বলতে অনেক কিছু হয়, কিন্তু আপনি যদি পূর্ণ সংখ্যা বলেন সেটা তো 1। পূর্ণ সংখ্যা বললে 1 হবে, হ্যাঁ। আর সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা তো আপনি কি বলবো, আর এটা তো কোনো, এটা দামি, এটা কি আপনি বলেন? এটা তো স্যার অনেক হবে স্যার, 1.11 1.12 এভাবে তো না কোটি না, কোটি হতে ছোট পারে। বলছে মানে জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান হতে ওয়ান পারে, 0.11 হতে পারে, জিরো পয়েন্ট পয়েন্ট জিরো 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 জিরো। জি স্যার। আর ইনফিনিটিকে আমরা কোনো ভ্যালু ধরবো না, তাই তো? ওই ইনফিনিটি ইনফিনিটি। ইনফিনিটিকে কোনো ভ্যালু ধরা যাবে না নাকি? না এটা প্রতীক? না, ইনফিনিটি মানে দেখেন আমরা কখনো, দেখেন ইনফিনিটিকে দেখেন মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি, এটাকে থার্ড ব্র্যাকেট দিতে পারবো না। থার্ড ব্র্যাকেট বোঝাইলে এটা বোঝাবে একটা ভ্যালু, ঠিক আছে? এই জন্য ইনফিনিটি সব সময় ফার্স্ট ব্র্যাকেটে থাকে, মানে এটা কাছাকাছি হবে, কিন্তু কখনো থার্ড ব্র্যাকেটে দেওয়া যাবে না। ইনফিনিটি কোনো ভ্যালু না। বলেন। সেক্ষেত্রে ওই সুপ্রিমো আর ইনফিমিমোর ক্ষেত্রে আমরা জিরোতে গিয়ে স্টপ হয়ে গেলাম, ইনফিনিটিতে যাই নাই। কারণ একটা ভ্যালু নেওয়ার জন্য আমরা জিরো ভ্যালুটাকে ধরলাম, তাই তো স্যার? না না, দেখেন এই যে 1/2 1/3, আপনারা বলেন ডট 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 1/9 হতে পারে না, বা আরো গেল জি ওয়ান স্যার। বাই নাইন 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 নাইনও হইতে পারে। দেখেন এটা কিন্তু 0.0001 এর কাছে, মানে প্রায় জিরোর কাছাকাছি হয়। স্যার পজিটিভিটি আমি ইনফিনিটি পর্যন্ত যাইতে পারি না স্যার, নাকি? হ্যাঁ, এটা তো ইনফিনিটি আসবে না, এটা তো যাবে জিরোর কাছাকাছি, ইনফিনিটি তো যাবে না। আপনারা দেখেন এটা একটা সিকুয়েন্সিয়াল, 1/3 1/9, যেহেতু কিন্তু এটা জিরোর কাছাকাছি যাবে। এটা তো আস্তে আস্তে কমতেছে, এই জন্য এটা জিরো কাছাকাছি আসবে। হ্যাঁ হ্যাঁ। মাইনাস ইনফিনিটি যেতে পারে না? না, না, এটা তো মাইনাস negative দিকে ইন্টিগ্রেশন। যাচ্ছে না বাবা, আপনারা এটা
দেখেন আমি আপনাদেরকে বলি, এটা হলো কি রকম, ধরেন সংখ্যা রেখা যদি 1 দেখি, আর এটা হলো 0। হ্যাঁ, এটা হলো হাফ, হাফ মানে 0.5। এই যে আরো কমতেছে, আরো কমতেছে, কমতে 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 এটা একটা পর্যায়ে জিরোর কাছাকাছি চলে আসবে, এদিকে আর আসবে না, জিরোর কাছাকাছি আসবে, মানে জিরোকে ক্রস করবে না। মানে সেটাই আপনি দেখেন, আপনারা বলেন কোন যে কোনো সংখ্যায় 1 দ্বারা যদি ভাগ করে সেটা কি জিরো থেকে বেশি এদিকে যাবে? আপনারাই বলেন, জিরো বাম দিকে যাবে? না স্যার, না। না স্যার। এই সেটাই বললাম, এই জন্য এটা জিরোর কাছাকাছি আসবে, এটার এই জন্য এটার ইনফিমাম হলো জিরো। এখন ফরে আছে বলে তা না, ছোটটা হলো ইনফিমাম, এটা হলো সুপ্রিমাম। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। এই জন্য দেখেন, আপনারা সবসময় লাইভ ক্লাসটা করবেন, ক্লাসে থাকবেন। এই যে কোশ্চেন গুলো যারা করছেন, তারা যদি ক্লাস না করতেন, তারা কি বলতে পারতেন বলেন? স্যার স্যার অনেকেই দেখি রেকর্ড ক্লাস দিয়ে দেয়, মানে ক্লাস না শুধু রেকর্ড ক্লাস দিয়ে দেয়। তাহলে রেকর্ড ক্লাস দিলে আমার 20 মিনিট লাগতো, আমার এত কষ্ট করা লাগতো না। কিন্তু না, আপনারা লাইভ ক্লাস করবেন সবসময়, যে কোনো কোর্স করেন যেখানে করেন। এরপর প্রশ্ন করার অপশন যেন থাকে। অনেকে ফেসবুক লাইভ ক্লাস নেয়, সেটা আমি সাপোর্ট করি না, কারণ সেখানে আপনারা মেসেজ দিয়ে বলতে হবে, সরাসরি এবার কথা বলতে পারবেন না। স্যার ম্যাথ কি আপনি হ্যালো মেসেজ দিয়ে প্রবলেম বলতে পারবেন? পারবেন না, আপনাদেরকে সেটা মুখে বলতে হবে। স্যার আলোচনার মাধ্যমে অনেক স্যার কিছু শেখা যায় স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা এভাবেই করি। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো এভাবে হয়, জুমে লাইভ ক্লাস হবে, এবং এই প্রত্যেকটা টপিক আপনাদের রেকর্ড থাকবে। হ্যাঁ, স্যার আপনারা, স্যার হ্যাঁ, আর প্রথমে আপনাকে কেন অনেকে ক্লাস নেওয়ার সময় বারবার স্যার আমার, স্যার এটা কিভাবে হয়েছে স্যার, মিউজিক চালায় বা অন্যান্য সাউন্ড হয়, এই জন্য ক্লাসের সময় সাউন্ড অফ রাখে, যাতে কেউ কথা বলতে না পারে। জি স্যার, ক্লাস, জি এটাই জি ভালো হয়। হ্যাঁ, এটা আমি ভালো শেষ ভালো। করবো, তারপর আপনাদেরকে আমি কথা বলার অপশন দিব। অর্থাৎ প্রথম এখন 40-45 মিনিট ক্লাস হবে, পরে 15-20 মিনিট আমরা ডিসকাস করবো আচ্ছা, ক্লাস প্রয়োজনে। চলাকালীন মেসেজ হ্যাঁ, না দিলে ভালো হয়। আর মেসেজ দিয়ে যাদের যেটা প্রবলেম, শুধু সেটাই লিখবে, স্যার পিডিএফ কখন পাবো, স্যার রেকর্ড ক্লাস কিভাবে হবে, স্যার বই কখন পাবো, এগুলা ক্লাসে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ক্লাসে শুধু আপনি লিখবেন স্যার 9 নাম্বার প্রবলেম, 10 নাম্বার প্রবলেম, তাহলে আমার ডিসকাস করতে সুবিধা। জি হ্যাঁ, স্যার। কিন্তু এক্সট্রা কথা বলবো না, ক্লাস শেষে সিলেবাসটা দিয়ে, হ্যাঁ, বা এটা দিয়ে। সিলেবাসটা এখন আমি দিব না, এই কারণে সিলেবাস আপনারা ওয়েবসাইটেও পাবেন, আর এটা তো আগের সিলেবাস। নতুনটা দিলে সেটা আমি গুগল ক্লাসরুমে আপলোড দিই। আপনারা এখন শুধু আমার ক্লাসটা ফলো করেন, লেকচার ফলো করেন। আমি বারবারই বলতেছি, 100টা বই ঘাটার দরকার নাই। আগে আমাদের টপিক গুলো ভালো করে বুঝেন, এমসিকিউ গুলা বুঝেন, এরপর আপনাদের যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই। আমি বিসিএস এর সেম কথা বলছি, কিন্তু অনেকে বিভিন্ন অনলাইন কোর্সে বড় বড় ম্যাথ দেখে, স্যার ওনারা কত বড় বড় ম্যাথ দিচ্ছে স্যার, আপনি এগুলো দেখে তো মাথা, মানে আমরা তো হতাশ স্যার। আপনি তো এত কি শিখালেন, ছোট বেসিক পড়ান, ম্যাথ পড়ান, ফর্মুলা করান, আপনি বলতেছেন এগুলো আসবে। বড় বড় অনলাইন প্ল্যাটফর্মে শুধু আমাদেরকে বড় বড় ম্যাথ দেয়, বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেয়। আমি বলি পরীক্ষার পরে কথা বলে, আর পরীক্ষা দিয়ে এসে বলতেছে স্যার মনে হচ্ছে প্রশ্ন আপনিই করছেন, হুবহু কমন। ইভেন আমি ফেসবুকে কতগুলো শেয়ার দিয়েছি, যারা এখানে বিসিএস এর কোর্সে ভর্তি আছে তারা জানেন। আসুন কেউ বলেন, জি বিসিএস থেকে আছে। এমপিএসসি ভর্তি হয়েছে, তারা একটু বলেন। আচ্ছা, যাই হোক, এখানে বিসিএস থেকে এমপিএসসি ভর্তি হয়েছে কেউ আছেন? হ্যাঁ স্যার, আমি আছি স্যার। আপনারা বলেন, পরীক্ষা দিয়েছেন না? প্রশ্ন দেখছেন তো, বলেন কেমন আসছিল আমাদের বই থেকে, নোট ক্লাস থেকে? হ্যাঁ স্যার, আসছিল কি অল্প কয়টা? মোটামুটি স্যার, অনেকগুলো আসছিল। 80 মতো, 80+ আসছে স্যার। আমি বলবো 80+, এবং কিছু কাছাকাছি ছিল, আমি সেগুলো বাদ দিলাম। ইভেন আমি বিটা ফাংশন গামা ফাংশনের রিলেশন, বিটা ফাংশন গামা ফাংশন কোনটা, বিটা ওয়ান ওয়ান কত, বিটা ওয়ান এন কত, এন ওয়ান কত, সবগুলো আপনাদের পিডিএফ এ দিয়েছে, সবগুলো হুবহু এখানে আছে। স্যার একজন সরাসরি লিখছে আসছে আমি আছি কোশ্চেন। 87, এই যে মালিক ভাই লিখছে যে আমি আছে 87টা লিখছেন অনেকে। একজন লিখছে স্যার আমি 90টা অ্যান্সার করছি, কিন্তু আমি জেনারেলে খারাপ করছি, এই জন্য ভয়ে আছে। তো জেনারেলটা ভালো করলে, মানে ঘুমাও। সবচেয়ে বেশি আমাদের গ্রুপ কয়টায় থেকে ঘুমাবি? নিচ্ছে। ঠিক আছে, আপনারা ওই যে যারা আমাদের বই নিচ্ছেন বিসিএস এর, তারা দেখবেন যে ওখানে বইটা আগে নিচ্ছেন, পরীক্ষার আগে মিলাই দেখবেন যে কতগুলো কমন ছিল। একজন লিখছে স্যার আমি 10 দিন আগে নিছিলাম, কিন্তু এতগুলো কমন পাবো আমি ভাবিনি। এমন জানলে আমি আরো আগে বইটা কালেক্ট করতাম। জেনারেলের জন্য কি করবো স্যার? এখন জেনারেলের জন্য তো আসলে এটা আমার তো, আমি তো এতগুলা নিতে তো পারবো না, কারণ আমাদের হলো মেইন সাবজেক্টিভ, ভালো করে পড়াবো, একটাই পড়াবো। আর জেনারেলের জন্য সাজেশন হলো
সেটা হলো আপনারা নিজ দায়িত্বে পড়বেন, ঠিক আছে, কিন্তু আমার পরামর্শ হলো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনটিআরসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা হলো প্রথম কাজ, মিনিমাম 10 ইয়ার্স। আপনারা প্রথমে এনটিআরসি বিগত 10 সালের প্রশ্ন সমাধান করে ফেলেন, দেখবেন যে ওখান থেকে অনেক কমন পাবেন। এটা হলো সবচেয়ে বড় সাজেশন। 80% কমন আছে প্রায়। হ্যাঁ, সাথে বিসিএস এর 5 থেকে 6 বছরের প্রশ্ন করেন, দেখবেন যে এখান থেকে অনেক কমন। কমন না হলেও ডাইরেক্টলি, না হলে ইনডাইরেক্টলি হলেও পাবেন। মানে বিসিএস আর নিবন্ধনের প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়লে আপনারা অনেক কমন পাবেন। এটা হলো জেনারেলের জন্য সাজেশন। এটা সত্য কথা। স্যার সত্যি আমরা দিচ্ছি আমরা জানি না, আমি তো সবসময় এভাবে করতাম, আমি কিছুই করতাম না, আমরা শুধু ফিলের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখে চলে যেতাম। স্যার এই যে নিবন্ধনে এনটিআরসি তে কি পাস মার্ক থাকবে নাকি আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে? আচ্ছা, আমি এখন আপনাদের টিকাবে কি ক্লাসটাকে করে? স্টপ করে দিচ্ছি, কারণ এই ক্লাসটা তো অনেকেই দেখবে। হ্যাঁ, আদার্স কথাগুলো তাদের জন্য বোরিং হবে, এই জন্য স্টপ করে দিলাম, ক্লাস এখানে শেষ। এরপর আপনাদের কথা শুনবো।